আমরা প্রথমে হচ্ছে বেসিক রিডিং, অর্থাৎ আমরা কিভাবে রিডিং পড়বো, কিভাবে হচ্ছে যে আমরা মিনিং গুলা নিব, কোন জিনিসগুলার দিকে ফোকাস করা উচিত, কোন জিনিসগুলা আমরা ফোকাস করব না, ইগনোর করব, এই জিনিসগুলো আপনাদের আজকে বোঝাই দিব যে এভাবে হচ্ছে যে রিডিং পড়বেন, তাহলে হচ্ছে যে আপনি ভালো করতে পারবেন। সো আমরা প্রথমে এই জিনিসগুলা দেখি যে হচ্ছে যে আমরা কিভাবে পড়বো, আমাদের রিডিং স্পিড কিভাবে আপ হবে, আমরা কিভাবে রিডিং মিনিং নিতে পারি। রিডিং এর ক্ষেত্রে হচ্ছে কেউ যদি মিনিং নিতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে সে আপনার 40, এখানে তো 40 কোশ্চেন, সে 40তে 35 কারেক্ট করতে পারবে ইজিলি। এখন আমাদের প্রবলেমটা হয় হচ্ছে যে আমরা রিডিং এর ক্ষেত্রে মিনিং নিতে পারি না। যখন আমরা পড়ি রিডিং, তখন হচ্ছে যে আমাদের মিনিং নেওয়ার অ্যাবিলিটিটা আমাদের কম থাকে। আর একটা ইস্যু হচ্ছে যে আমরা 3টা প্যাসেজ ঠিকভাবে দ্রুত পড়ে শেষও করতে পারি না। এবং কোশ্চেনের ক্ষেত্রেও সেম, যে আমরা থার্ড প্যাসেজ কমপ্লিট করতে পারি না। এই প্রবলেম যাতে না হয় সেই জন্য হচ্ছে যে আমরা কিছু জিনিস দেখব যে বেসিক, আপনাদের আগেও বলছি, আবারও দেখাই দিচ্ছি। তো প্রথমে হচ্ছে যে কাজ হবে যে কোনো টেক্সট, প্রথম আপনি হচ্ছে যে রিডিং এ ইমপ্রুভ করার জন্য আইএলটিএস এর রিডিং প্যাসেজগুলা সলভের আগে, সলভ করা হচ্ছে যখন আপনার রিডিং ইমপ্রুভ হয়ে যাবে, আপনি ভালো পড়তে পারতেছেন, অর্থ করতে পারতেছেন, তখন হচ্ছে সলভ করা শুরু করবেন। তো সেই সলভ করার আগে বা হচ্ছে রিডিং প্র্যাকটিস করার জন্য যে কোনো আর্টিকেল পড়তে পারেন, এবং সাথে হচ্ছে যে কেমব্রিজ 1 to 9 এর প্যাসেজগুলো আপনারা পড়তে পারেন। আমি হচ্ছে অলরেডি হচ্ছে যে আপনাদের 1 to 9 রিডিং প্যাসেজগুলো পড়া দিছি, আপনারা অনেকেই পড়ছেন, পড়েন নেই। এখন যদি আর আপনি মিস করে থাকেন, কিন্তু এখন থেকে যদি মিস করেন তাহলে আর আপনি পারবেন না। সো এখন থেকে আর যেন মিস না হয়। তো রিডিং এর ক্ষেত্রে আপনি আর্টিকেল পড়েন বা হচ্ছে কেমব্রিজের প্যাসেজ পড়েন, সেক্ষেত্রে পড়ার কিছু বেসিক জিনিস আছে, ওই জিনিসগুলোর দিকে আপনাকে ফোকাস করতে হবে। প্রথমে হচ্ছে যে আপনার কোন কোন এরিয়াতে হচ্ছে যে আপনি ফোকাস করবেন রিডিং এর জন্য। প্রথমে হচ্ছে যে আপনি অর্থ নেওয়ার জন্য কিওয়ার্ডস গুলার দিকে ফোকাস করবেন। এটা হচ্ছে যে আপনার অ্যান্সারের লোকেশন আইডেন্টিফাই করার জন্য আহ, এই কিওয়ার্ডস গুলা আপনাকে হেল্প করবে। কিওয়ার্ডস মিন্স একটা সেন্টেন্সে নাউন, মেইন যে নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এটা থাকে, বা আদার যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড, ওইটার দিকে ফোকাস করতে হয়। আপনি হচ্ছে প্রথমেই যদি হচ্ছে স্টোরি বুকের মতো পুরা সেন্টেন্স ধরে বুঝতে যান, তাহলে বুঝতে পারবেন না। আর আমাদের লোকেশন আইডেন্টিফাই করে অ্যান্সার করতে হয়। সো প্রথমেই যে কাজটা করতে হবে, কিওয়ার্ড সিলেক্ট করা শিখতে হবে, যে একটা সেন্টেন্সে কোন ওয়ার্ডটা কিওয়ার্ড, অর্থাৎ গুরুত্বের ভিত্তিতে কোন ওয়ার্ডটা সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাকে কিওয়ার্ড বাছাই করা শিখতে হবে। সো কিওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে যে কি কি ওয়ার্ডগুলা একটা সেন্টেন্সের কি ওয়ার্ড হইতে পারে, সেটা হচ্ছে যে আপনি যে মেইন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই 3টা জিনিস হচ্ছে একটা সেন্টেন্সে কিওয়ার্ড হইতে পারে। এরপর হচ্ছে যে আপনি টপিক সেন্টেন্সটা টপিক সেন্টেন্সটা ফাইন্ড আউট করবেন, অর্থাৎ সাধারণত যে কোনো একটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা হচ্ছে টপিক সেন্টেন্স হয়, ঠিক আছে? সো এই টপিক সেন্টেন্সটা আপনাকে মেইন আইডিয়া সম্বন্ধে হিন্টস প্রোভাইড করবে, অর্থাৎ
পুরা প্যারাগ্রাফে কি ইস্যু নিয়ে কথা হবে, কিসের উপর কথা হচ্ছে, এক্সপ্লানেশন, বাকি জিনিসগুলা হচ্ছে যে আপনার এই টপিক সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। ওই টপিক সেন্টেন্সটাকে এলাবোরেট করবে বিস্তারিত এক্সাম্পলের সাথে, হচ্ছে যে আহ, বিস্তারিত বোঝাবে। সো আপনার প্রথমে টপিক সেন্টেন্সটা ফাইন্ড আউট করতে হবে। সাধারণত আপনার প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা টপিক সেন্টেন্স হয়। তবে হচ্ছে যে আইএলটিএস এর কোশ্চেন সলভের জন্য, স্পেশালি যখন হচ্ছে যে আমাদের লিস্ট অফ হেডিং করা লাগে, তখন হচ্ছে যে টপিক সেন্টেন্সটা ফাইন্ড আউট করা লাগে। তো টপিক সেন্টেন্সটা তখন আর ফার্স্ট লাইনে থাকে না। তো আপনি যদি হচ্ছে যে প্রথমে এই টপিক সেন্টেন্সটা কি এবং তাকে প্যারাগ্রাফে কিভাবে সাপোর্ট করা হচ্ছে এটা যদি বুঝেন, তাহলে আপনি টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের যেখানেই থাকুক না কেন আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সাপোর্টিং ডিটেইল, আপনার ওই যে টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য আপনি যে এক্সাম্পলস গুলা প্রোভাইড করেন সেগুলা, বা হচ্ছে এক্সপ্লানেশন গুলা যে প্রোভাইড করেন, ওগুলাকে সাপোর্টিং ডিটেইলস বলে। উদাহরণ হিসেবে কেউ একজন হচ্ছে যে কোনো একটা প্যারাগ্রাফের নাম বলেন তো। এনিয়ন, আপনারা কি কখনো প্যারাগ্রাফ রাইটিং করেননি? রেইনি ডে ভাই। এই ফাদ, তোমরা তো রিসেন্ট পাস করছো, বলো একটা প্যারাগ্রাফের নাম ভাই বলো। রেইনি ডে। হ্যাঁ, রেইনি ডে। যখন রেইনি ডে আমরা লিখবো, ফার্স্ট লাইনে আমরা রেইনি ডে একটা ডেফিনেশন প্রোভাইড করি। রেইনি ডে মিন্স, বা এই টাইপের একটা ডেফিনেশন প্রোভাইড করি, যেটাকে হচ্ছে টপিক সেন্টেন্স বলা হয়। এরপরে রেইনি ডেতে হচ্ছে যে আপনি যখন প্যারাগ্রাফটা বিস্তারিত লিখেন, তখন আপনি লেখেন রেইনি ডেতে কি কি করেন, অ্যাক্টিভিটিস গুলা, বা হচ্ছে যে কি কি হয়, সেই জিনিসগুলা হচ্ছে যে আপনি লিখেন। এই যে যে রেইনি ডের আপনি প্যারাগ্রাফটা লিখলেন, ওখানে ধরেন আপনারা হচ্ছে যে রেইনি ডেতে কি করেন, আপনারা লুডো খেলেন, বা গল্প করেন, বা ভুনা খিচুড়ি রান্না করে খান। এই টাইপের যে অ্যাক্টিভিটিস, এইগুলাকে হচ্ছে সাপোর্টিং ডিটেলস বলে, বা এক্সপ্লানেশন বা এক্সাম্পলস বলা হয়। ঠিক আছে? সো একটা প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স, সো টপিক সেন্টেন্সটা হচ্ছে রেইনি ডে কি সেটা এখানে থাকবে। পরে ওকে সাপোর্ট করার জন্য বিস্তারিত যেসব লাইন, সাপোর্টিং লাইন বা পসিবল এক্সাম্পলস থাকবে, ওগুলাকে হচ্ছে যে সাপোর্টিং ডিটেলস বলা হয়। এরপরে যে জিনিসটা থাকবে, যে জিনিস সম্বন্ধে আপনাদের আইডিয়া থাকা লাগবে, সেটা হচ্ছে স্কিমিং রিডিং। স্কিমিং মিন্স হচ্ছে ফাস্ট রিডিং, অর্থাৎ আপনি কত দ্রুত পড়ে সামারি নিতে পারেন। একটা প্যারাগ্রাফ পড়ে এই প্যারাগ্রাফের সামারি কত দ্রুত নিতে পারেন। রিডিং তো অনেক ধরনের হতে পারে, আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে মিনিং নিয়ে আস্তে আস্তে পড়তে পারেন, বা হচ্ছে গো থ্রু, আপনি পুরাটা খুব দ্রুত গিয়ে একটা সামারি নিতে পারেন, অর্থাৎ এটার একটা আম, জিনিসটা আপনি নিতে পারেন। ওই যে যে দ্রুত পড়ে প্যারাগ্রাফটার সামারি নেওয়ার যে ক্যাপাবিলিটি বা মেথড, এটাকে হচ্ছে স্কিমিং রিডিং বলা হয়। এরপরে হচ্ছে স্ক্যানিং, আমাদের স্পেসিফিক ইনফরমেশন ফাইন্ড আউট করার জন্য স্ক্যানিং করা হয়। অর্থাৎ আপনি না পড়ে কোনো কিছু যখন খুঁজবেন কিওয়ার্ডস দিয়ে, ওইটাকে হচ্ছে স্ক্যানিং বলা হয়। অর্থাৎ আপনি
স্পেসিফিক কোনো ইনফরমেশনের জন্য না পড়ে আপনি চোখ দিয়ে বা পেন দিয়ে সার্চ করবেন, এই জিনিসটাকে স্ক্যানিং বলা হয়। এটা দিয়ে হচ্ছে যে লোকেশন ফাইন্ড আউট করা হয় অ্যান্সারের। ঠিক আছে। আর এটা স্কিমিং রিডিং দিয়ে হচ্ছে যে আপনি দ্রুত পড়ার হ্যাবিট হয়, অর্থাৎ আপনি আপনার টাইমটা কমায় আনতে হয়। সেকেন্ড যে জিনিসটার দিকে আমরা ফোকাস করব রিডিং এর জন্য, সেটা হচ্ছে যে আমাদের নেগেটিভ ওয়ার্ডের দিকে ফোকাস করতে হবে। আমরা হচ্ছে যে যখন একটা সেন্টেন্স পড়ি তখন হচ্ছে যে ছোট্ট একটা নেগেটিভ ওয়ার্ড থাকে, ওইটার দিকে অনেক সময় আমরা তাকাই না বা অ্যাটেনশন প্রোভাইড করি না, বা আমাদের পড়ার মধ্য থেকে চলে যায়। টাইনি ওয়ার্ড বাট ইম্প্যাক্ট ইজ বিগ, অর্থাৎ টোটাল স্টেটমেন্টটাকে সে রং করে দিতে পারে। সো যখন আপনারা রিডিং করবেন তখন হচ্ছে যে আপনাকে নেগেটিভ ওয়ার্ডের দিকে ফোকাস করতে হবে অবশ্যই। আমাদের রিডিং এর অধিকাংশ কোশ্চেনে হচ্ছে যে এই যে যে স্পেশালি হচ্ছে যে আপনার ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে এই নেগেটিভ ওয়ার্ডগুলা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো এই নেগেটিভ ওয়ার্ডগুলা আপনি যখন পড়বেন তখন হচ্ছে যে আন্ডারলাইন করে পড়ার হ্যাবিট করবেন, এগুলার দিকে ফোকাস করবেন যে এগুলা কিভাবে হচ্ছে যে আপনি সেন্টেন্সে পান। ঠিক আছে। সো নেগেটিভ ওয়ার্ডের দিকে ফোকাস করতে হবে আপনি যখন পড়বেন, এবং আন্ডারলাইন করে পড়বেন। ঠিক আছে। এটা হচ্ছে যে ছোট ওয়ার্ড কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বড় হয় সেন্টেন্সে, স্টেটমেন্টে। এরপর হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। এক্সট্রিম ওয়ার্ডস মিনস হচ্ছে যে আপনার ওইসব ওয়ার্ড, ধরেন আমি যদি এটাকে লিখি হ্যাভ, এটা একটা জেনারেল ওয়ার্ড বা নর্মাল ওয়ার্ড। এর পূর্বে যদি আমি ভেরি অ্যাড করে দেই তখন এটা এক্সট্রিম ওয়ার্ড হয়ে যায়। সো এই টাইপের এক্সট্রিম ওয়ার্ডগুলোর দিকে ফোকাস করতে হবে। আর এই যে যে ওয়ার্ডগুলো আছে, স্পেশালি হচ্ছে যে আপনার অ্যাডভার্বগুলা, অ্যাডভার্বগুলা এক্সট্রিম ওয়ার্ড ক্রিয়েট করে। এই এক্সট্রিম ওয়ার্ড যখন হচ্ছে যে একটা সেন্টেন্সে আমরা পাবো তখন এটা অ্যান্সারের মিনিংটাই চেঞ্জ করে দেয়। আপনার মনে হবে যে হচ্ছে যে এটা ফলস, কিন্তু দেখা গেল ট্রু হয়ে যাবে। কিন্তু এটা আহ, সাধারণত কোনো কোশ্চেনে যদি থাকে, এটা সাধারণত ফলস হয়ে যায়। ঠিক আছে। সো এই এক্সট্রিম ওয়ার্ডগুলা দিকে ফোকাস করতে হবে। উদাহরণ হিসেবে যদি আমি বোঝাই, এখানে অল স্টুডেন্টস এগ্রি, দ্যাটস টু স্ট্রং। টু স্ট্রং, এই যে টু স্ট্রং, এখন টু স্ট্রং এই অল এর পরিবর্তে এখানে টু স্ট্রং ইউজ করছে। ইভেন যদি একজন স্টুডেন্টও যদি হচ্ছে যে ডিসএগ্রি করে, ওইটা নেগেটিভ হয়ে যাবে। সো এই যে যে টু স্ট্রং, এক্সট্রিম ওয়ার্ড, এগুলার দিকে ফোকাস করতে হবে। ঠিক আছে। যখন আমরা পড়বো তখন এই জিনিসটার দিকে ফোকাস করবো, এই টাইপের ওয়ার্ডের দিকে। বুঝতে পারছেন কিনা বলেন যে এক্সট্রিম ওয়ার্ড কি জিনিস বা কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। এটুক বাদ দেন, এখান থেকে এটুক পড়েন। এখানে দেখেন, দ্যাটস দ্যাটস টু স্ট্রং। দ্যাটস টু স্ট্রং এখানে হচ্ছে বোঝাইতে যাচ্ছে যে এটা খুবই স্ট্রং একটা এভিডেন্স। কিন্তু যদি হচ্ছে যে একজনও ডিসএগ্রি করে তাহলে এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে। সো এই এক্সট্রিম ওয়ার্ডের দিকে ফোকাস করতে হবে। আপনি যখন পড়বেন তখন এই এক্সট্রিম ওয়ার্ডগুলোর দিকে তাকাবেন। আমরা হচ্ছে যখন রিডিং করি এই জিনিসগুলার দিকে আমরা তাকাই না। তাকাই না বলতে আমরা রিডিং আসলে পড়িই না।
অনেকেই মনে করে যে রিডিং আবার কি, এটা পড়ার দরকার আছে কিনা, কিন্তু এটা অবশ্যই দরকার আছে, এবং হচ্ছে যে এটা সময় নিয়ে পড়ার দরকার আছে, এবং বুঝে পড়ার দরকার আছে, এবং প্রত্যেকটা জিনিস বেছে ধরে পড়ার দরকার আছে। সো যখন রিডিং পড়বেন এক্সট্রিম ওয়ার্ডের দিকে ফোকাস করবেন। ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড আর কানেক্টর আর কোহেসিভ ডিভাইস, এগুলার দিকে ফোকাস করবেন। এগুলা কি করবে, আপনার প্যাসেজের সিকোয়েন্স বা অর্ডার বা ক্রমবিন্যাস, এটার একটা ক্রনোলজি আপনাকে শো করবে, বা হচ্ছে যে আপনাকে ইনফরমেশনের বিস্তার বা হচ্ছে যে সংকোচন ঘটাবে। ঠিক আছে, সো এটার দিকে আপনাকে স্পেশাল ফোকাস করতে হবে যে লিঙ্কার্স গুলা কোথায় আছে। এই লিঙ্কার্স গুলা দিয়ে হচ্ছে যে অ্যান্সার অল্টার করা হয় বা হচ্ছে অ্যান্সার প্রোভাইড করা হয়। সো আপনাকে রিডিং এর ক্ষেত্রে এই লিঙ্কার্স গুলার দিকে তাকাইতে হবে যে কোথায় লিঙ্কার্স গুলা আছে। যদি এই যে এডিশনের যে লিঙ্কার্স গুলা, এগুলা হচ্ছে সিমিলার টাইপের স্টেটমেন্ট থাকবে, বিস্তার ঘটাবে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কন্ট্রাস্ট যে লিঙ্কার্স গুলা, এগুলা হচ্ছে যে অ্যান্সার চেঞ্জ করে ফেলবে, অ্যান্সার চেঞ্জ করে হচ্ছে যে অ্যান্সার সংকোচন ঘটাবে। সো এই দিকে ফোকাস করতে হবে, লিঙ্কার্স গুলার দিকে আমাদের স্পেশাল ফোকাস করতে হবে। এরপরে আমরা যখন পড়ি তখন দেখবেন যে টাইম রিলেটেড ওয়ার্ড থাকে, অর্থাৎ সময়কে নির্দেশ করে, যেমন নাও, দেন, বিফোর, আফটার, মিনহাইলস। এই যে যে সময় রিলেটেড যে ওয়ার্ডগুলা, এগুলার দিকেও হচ্ছে যে আপনাকে তাকাইতে হবে। এটা হচ্ছে যে আমাদের ইনফরমেশন ম্যাচিং এর লোকেশনগুলা ফাইন্ড আউট করতে সহায়তা করে, অর্ডার মেনটেন করতে সহায়তা করে। ঠিক আছে, আমাদের রিডিং এর কোশ্চেনগুলা তো দুই ধরনের আছে, একটা অর্ডার মেনটেন করে আর একটা অর্ডার মেনটেন করে না। সো এই টাইম ওয়ার্ডগুলা, এগুলার দিকে স্পেশাল ফোকাস করতে হবে। আপনাকে কম্পারিজন বুঝতে হবে। আমাদের রিডিং এর ক্ষেত্রে কম্পেয়ার করে অ্যান্সার প্রোভাইড করে। সো আপনাকে কম্পারিজনগুলা বুঝতে হবে প্যাসেজে, যে কার সাথে কারকে কিভাবে কম্পেয়ার করতেছে। ঠিক আছে, কোনটা ছোট, কোনটা বড়, বা কোনটা সিমিলার, কোনটা ডিসিমিলার, কোনটা ইকুয়াল, এই জিনিসগুলা ফোকাস করতে হবে কম্পারিজন, কম্পারিজন রিলেটেড ওয়ার্ডগুলার দিকে ফোকাস করে। দেন আসেন শিফটিং। আমাদের একটা আইডিয়া থেকে আর একটা আইডিয়ায় শিফট করা হয় প্যাসেজে বা রিডিং এ। সো এই শিফটিং গুলা হয় হচ্ছে আমাদের লিঙ্কার্স গুলা দিয়ে। সো আপনার এই শিফটিংটা বুঝতে হবে। ঠিক আছে, এই শিফটিং দিয়ে অ্যান্সার অল্টার করা হয় বা অ্যান্সারে ট্র্যাপ ক্রিয়েট করা হয়। সো আপনাকে এই শিফটিং গুলা বুঝতে হবে কিভাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় শিফট হচ্ছে। লাস্ট অন প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং রিডিং এর ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হয়, অর্থাৎ আপনাকে রিডিং এ আপনার কোশ্চেনে যেমন থাকবে, প্যাসেজে গিয়ে আপনি অবশ্যই তার প্যারাফ্রেজিং পাবেন, অবশ্যই। সো এখানে প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে আপনাকে শুধু সিনোনিম না, আপনাকে পুরা স্ট্রাকচার, প্যারাফ্রেজিং এর যতগুলো টুলস আছে সবগুলাই চিন্তা করতে হবে এবং মাথায় ধারণ করতে হবে আগে থেকেই, যে আমি প্যারাফ্রেজিং পাবো। যেমন রাইজিং টেম্পারেচার, এখানের একটা ওয়ার্ডও কিন্তু এখানের সাথে নাই। ধরেন এই কোশ্চেনে অ্যান ইনক্রিজ ইন হিট, প্যাসেজে গিয়ে আপনি দেখলেন যে রাইজিং টেম্পারেচার, এখানের সাথে এখানের একটা ওয়ার্ডও কিন্তু এক্সেপ্ট প্রিপোজিশন, এটা ব্যতীত বাকি কিছুই কিন্তু ম্যাচ করতেছে না। সো আপনাকে প্যারাফ্রেজিং বুঝতে হবে।
যে প্যারাফ্রেজিং হচ্ছে। আপনি যদি ওয়ার্ড নিয়ে ধরে বসে থাকেন যে এ কোথায় গেল, রাইস কোথায় গেল, টেম্পারেচার কোথায় গেল, আপনি পাবেন না। আপনাকে মিনিংটা, কোর মিনিংটা, মেইন আইডিয়াটা নিতে হবে এবং ওই আইডিয়াটা ম্যাচ করাইতে হবে কোশ্চেন এবং প্যাসেজের মধ্যে। সো আপনাকে প্যারাফ্রেজিং বুঝতে হবে। এরপরে আসেন হচ্ছে যে পাংচুয়েশনের কিছু ব্যবহার, যেটা হচ্ছে রিডিং এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে কয়েকটা পাংচুয়েশন থাকেই রিডিং এ, যে কয়েকটা থাকে ওগুলা আমি হচ্ছে যে আমি দেখাই দিচ্ছি। যেমন হচ্ছে যে আমাদের কমা রিডিং প্যাসেজে থাকবেই, ঠিক আছে। এবং এই কমা দিয়ে কি করে, দুইটা আইডিয়াকে সেপারেট করে, অর্থাৎ দুইটা আইডিয়া যখন থাকে একটা প্যাসেজে, দুইটা আইডিয়াকে একটা থেকে আরেকটাকে পার্থক্য, ভিন্নতা শো করে। সো আপনাকে ওখানে দেখা গেল, আপনি মনে করতে পারেন যে দুইটাই সিমিলার, কিন্তু এই যে কমা দিয়ে দুইটার মধ্যে পার্থক্য ক্রিয়েট করতেছে। সো আপনি যখন রিডিং পড়বেন, আপনাকে এই কমার ব্যবহারটা বুঝতে হবে, যে কমা রিডিং এ কি করতেছে, ঠিক আছে। দেন আপনি রিডিং এ সেমিকোলন পাবেনই, ঠিক আছে। এখানে এখানে ইকুয়াল র্যাঙ্কের, অর্থাৎ যারা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, অর্থাৎ একাকী একটা মিনিং এক্সপ্রেস করতে পারে, এরকম দুইটা আইডিয়াকে কানেক্ট করে সেমিকোলন। সো আমাদের এ- এটা হইতে পারে হচ্ছে যে আপনার সেম মিনিং এর অথবা ডিফারেন্ট মিনিং এর, কিন্তু এদের র্যাঙ্কটা ইকুয়াল থাকে। সো সেমিকোলনের ব্যবহার রিডিং এর ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এটা কিভাবে কাজ করে। ক্লোন কি কাজ করে, অবশ্যই আপনি রিডিং এ ক্লোন দেখবেন। এগুলা মনে হয় যে আমরা দেখি না, কিন্তু প্রত্যেকটা রিডিং এর ক্ষেত্রে প্যাসেজে আপনি ক্লোন, সেমিক্লোন, কমা এগুলা পাবেন। অর্থাৎ একটা প্রিভিয়াস সেন্টেন্সে যদি হচ্ছে সেন্টেন্সে একটা স্টেটমেন্ট প্রোভাইড করছে, তারপরে ক্লোন দেওয়া হয়েছে, ক্লোনের পরে আপনাকে হচ্ছে যে ওই প্রিভিয়াস সেন্টেন্সটাকে ইলাস্ট্রেট করতেছে বা ওইটার ব্যাখ্যা প্রদান করা হয় ক্লোনের পরে। সো আপনাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সের পরে ক্লোন দেওয়া আছে, মানে হচ্ছে এই পরে এটা ব্যাখ্যা করা হচ্ছে। এরপরে আসেন ড্যাশ। এটা হচ্ছে যে আপনার স্ট্রং এমফ্যাসিস, অর্থাৎ অতিরিক্ত গুরুত্ব প্রদান করতে বা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করতে, বা হচ্ছে যে হঠাৎ এক এক জায়গা থেকে, এক ধরনের ইনফরমেশন থেকে ভিন্ন ধরনের কথাবার্তায় চলে যাইতে ড্যাশ ইউজ করা হয়। এটা একটা সেন্টেন্সের মধ্যেও হইতে পারে, গুরুত্ব আরোপ করার জন্য বা বিপরীত শো করার জন্য এই ড্যাশের ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন, দ্য সিটি ড্যাশ ইউজ করছে অনস নোন ফর ইটস পিস। এখানে কি, মানে একটা শহর যেটা তার হচ্ছে যে শান্তির জন্য বিখ্যাত ছিল, ইজ নাও স্ট্রাগলিং উইথ ক্রাইম। দেখেন এখানে আকাশ পাতাল পার্থক্য কিন্তু, এই যে একই সেন্টেন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এবং এই আকাশ পাতাল পার্থক্যটা ক্রিয়েট করছে ড্যাশ, ঠিক আছে। সো এই জিনিসগুলোর দিকে ফোকাস করতে হবে। কিন্তু আমরা রিডিং করার সময় কি আছে না আছে এগুলা না দেখে পড়তে থাকো, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে কমা প্লাস হুইস। আমরা এরকম সেন্টেন্স অহরহ রিডিং এ দেখব, যে হচ্ছে কমা, এরপরে হুইস। এটা আপনাকে কনফিউজ করার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে যে সেন্টেন্সের লেন্থ ইনক্রিজ করে, অর্থাৎ সেন্টেন্সকে লং করে। কিন্তু এই কমা প্লাস হুইসের পরের যে অংশটুকু, এটা নন ডিফাইনিং ক্লজেস, আর এটা ইম্পর্টেন্স নাই, ইউ ক্যান ইগনোর ইট।
ঠিক আছে, এটা নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে, যেটার গুরুত্ব থাকে না, কিন্তু আমরা অনেকেই ধরে নেই ওই হুইসের ওখানে ভার্ব থাকে, অনেক কিছু থাকে, ওইটাকে গুরুত্বপূর্ণ হিসেবে নেই, যে কারণে হচ্ছে যে আমরা সলিড মিনিংটা নিতে পারি না। যেমন এখানে দেখেন, দ্য বুক হুইচ ওয়াজ পাবলিশড ইন 1999, ঠিক আছে, এই যে যে অংশটুকু বিকেম এ বেস্ট সেলার, এই পার্টটা আমরা যদি বাদ দেই, বাদ দিয়েও কিন্তু আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। দ্য বুক বিকেম এ বেস্ট সেলার, এটা, এটার কোনো গুরুত্বই নাই, ঠিক আছে। কিন্তু আমরা যখন রিডিং বা কোশ্চেন দেখব, এরকম পার্ট দিয়ে আপনাকে কনফিউজ করবে। আমাকে সেন্টেন্সের মেইন সাবজেক্ট প্লাস ভার্ব, আমাকে 1 মিনিট টাইম দেন তো। হ্যালো, জিনিসটা বুঝছেন? এই যে কমা প্লাস হুইসের জিনিস ব্যবহারটা আপনি রিডিং এ যখন পড়ছেন, এরকম আপনি কমা প্লাস হুইস দেখছেন কিনা বলেন তো। জি ভাইয়া দেখছি। বাকি সবাই কি ক্লাসে আছেন নাকি চইলা গেছেন নাকি ঘুমাইতেছেন? আসছি তো ভাইয়া। বুঝতেছেন আচ্ছা কথা ভাইয়া। আমার? জি। ওকে, পরে দেখেন, আহ, এই যে ভার্ব প্লাস আইএনজি কমা প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরকম একটা স্ট্রাকচার আপনি রিডিং এ দেখবেন। কমা ভার্ব প্লাস আইএনজি, এটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা ওখানে ব্যবহার দেখে বুঝবেন এটা যে জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর পার্টিসিপেল হিসেবে ব্যবহৃত হচ্ছে, বা রিডিউস ক্লজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখবেন এটা যে ডেসক্রাইবিং এর জন্য অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা, এটা দেখে বুঝতে হবে, ঠিক আছে।
এরপরে আসেন দ্যাট। আমরা আনলাইক অর্থাৎ হুইস যেভাবে ব্যবহৃত হইছে, অর্থাৎ হুইসে কি নন ইসেনশিয়াল ইনফরমেশন অ্যাড করার জন্য হুইস কানেক্ট করা হয়, কিন্তু দ্যাট দিয়ে ইসেনশিয়াল ইনফরমেশন কানেক্ট করা হয়, অর্থাৎ দ্যাটের পরের যে ইনফরমেশন থাকবে ওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো দ্যাট দিয়ে যে ইনফরমেশন কানেক্ট করা হয় ওইটা গুরুত্বপূর্ণ, ওইটার দিকে ফোকাস করতে হবে। ঠিক আছে, যেমন এনে দ্য বিল্ডিং দ্যাট ওয়াজ ড্যামেজ হ্যাজ বিন রিপেয়ার্ড। এখানে দ্যাট দিয়ে হচ্ছে যে যে ইনফরমেশনটুকু অ্যাড করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ, এটা আপনি বাদ দিতে পারবেন না। ঠিক আছে, সো দ্যাট দিয়ে যে ইনফরমেশন কানেক্ট করা হবে রিডিং এ ওটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা স্কিপ করতে পারবো না। একই জিনিস রিপিট হয়েছে এখানে। এরপরে আসেন হচ্ছে আমাদের রিডিং এর আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে লং সেন্টেন্সেস। আমাদের সেন্টেন্স গুলা রিডিং এ কি লং সেন্টেন্স থাকে, সেন্টেন্স গুলা কিন্তু অনেক বড় বড়। তো এই যে লং সেন্টেন্স, এই লং সেন্টেন্সের মিনিং নিয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বুঝি না যে কোনটুকু পূর্ণ, কোনটুকু হচ্ছে যে গুরুত্বপূর্ণ না। সো এই জিনিসটা লং সেন্টেন্স গুলা আপনি কিভাবে লং সেন্টেন্স গুলা বুঝবেন এবং এটা মিনিং নিবেন। আপনাকে হচ্ছে যে একটা সেন্টেন্স যতই বড় হোক ওই সেন্টেন্সের হচ্ছে যে মেইন যে আইডিয়া, অর্থাৎ ওই সেন্টেন্সের আইডিয়া কিন্তু সব সব ওয়ার্ডগুলা দিয়ে শো করবে না। ঠিক আছে, আপনি কোন জিনিসের দিকে ফোকাস করবেন সেটা হচ্ছে যে কোশ্চেন, যে আপনি ওই সেন্টেন্সটার কোন জিনিসের দিকে স্পেশাল ফোকাস করবেন। ওখানে অনেক বড় বড় জিনিস থাকতে পারে, সো আপনি ফোকাস করবেন সাবজেক্ট এবং ভার্বের দিকে। ঠিক আছে, এই দুইটা জিনিসের দিকে আপনি স্পেশাল ফোকাস করবেন। সেন্টেন্স যত বড়ই হোক, আপনি যদি হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্বের দিকে ফোকাস করেন, আপনি ওই লং সেন্টেন্সের কোর মিনিংটা নিতে পারবেন। অর্থাৎ হার্ট অফ দ্য সেন্টেন্স বলা হয় সাবজেক্ট প্লাস ভার্বকে। ঠিক আছে, সো আপনি যদি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বটাকে যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি ওইটার মিনিংটা নিতে পারেন। যেমন এখানে দেখেন কত বড় একটা সেন্টেন্স। দ্য নিউ সিস্টেম ডেসপাইট ইনিশিয়াল রেজিস্ট্যান্স ফ্রম দ্য পাবলিক হ্যাজ ইমপ্রুভ ট্রাফিক কন্ডিশন সিগনিফিকেন্টলি। এখানে দেখেন অনেক বড় একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটার সাবজেক্ট দ্য নিউ সিস্টেম অ্যান্ড ভার্ব হ্যাজ ইমপ্রুভড। আপনি এই যে যে ইনফরমেশনটুকু, এই ইনফরমেশনটুকুকে ইগনোর করতে পারবেন। ঠিক আছে, সো আপনি যখন একটা লং সেন্টেন্সের কোর মিনিং নিতে যাবেন, তখন আপনি ফোকাস করবেন ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের দিকে। এদিকে যদি আপনি ফোকাস করেন, দেখবেন যে আপনি ওই সেন্টেন্সের মিনিংটা আপনি পেয়ে যাবেন। তখন আপনার জন্য অ্যান্সার করা ইজি হয়ে যাবে। এরপরে আসেন হচ্ছে যে আপনাকে আহ, যে নন ইসেনশিয়াল ক্লজেস, অর্থাৎ যে ইনফরমেশনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, সেই ইনফরমেশনগুলা বাদ দিতে হবে। আর কোনগুলা গুরুত্বপূর্ণ এটার দিকে ফোকাস করতে হবে। এটার দিকে ফোকাস করতে হলে আমাদের এই যে যে পাংচুয়েশন, এই পাংচুয়েশনের দিকে, পাংচুয়েশনের ব্যবহারগুলা
ভালোভাবে জানতে হবে যে কে রিডিং এ কি হিসেবে ব্যবহার করে এবং কিভাবে এটা ইউজ হয়। এটার দিকে যদি হচ্ছে যে আপনি ফোকাস করেন তাহলে দেখবেন যে অনেক বড় সেন্টেন্সের আপনি অনেক কিছু বাদ দিয়েও পুরো অর্থ নিতে পারতেছেন। ঠিক আছে, সো এই জিনিসগুলা অর্থটা আপনাকে বুঝতে হবে, যেটা আগে আপনাকে দেখায় আসছি। এরপরে আসেন হচ্ছে যে আপনাকে লিঙ্কিং ওয়ার্ড আর হচ্ছে কোহেসিভ ডিভাইস গুলাকে বুঝতে হবে, অর্থাৎ এটা স্পট এন্ড ডিকোড করতে হবে কি বোঝাইতে চাচ্ছে, যে সেন্টেন্সের মিনিং কন্টিনিউ করতেছে কিনা, যদি কন্টিনিউ করে সেগুলা কোন ধরনের কানেক্টর গুলা কন্টিনিউ করে, বা সেন্টেন্স বা আইডিয়াকে সংক্ষিপ্ত করে ফেলতেছে বা বিপরীত কোনো আইডিয়া অ্যাড করতেছে, সেগুলা কোন ধরনের কানেক্টর সেদিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনাকে কোনো কিছুর রেজাল্ট শো করতেছে কিনা বা হচ্ছে কোনো কিছুর ইফেক্ট ফলাফল দেখাচ্ছে কিনা, সেটার জন্য কোন ওয়ার্ডগুলা ব্যবহার করা হয়, কোন লিঙ্কার্স গুলা ব্যবহার করা হয়, সেটার দিকে আপনাকে ফোকাস করতে হবে। এরপরে আসেন হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা ইস্যু, আপনাকে সেন্টেন্সগুলা ব্রেক ডাউন করতে হবে স্মলার পার্টে। ঠিক আছে, চাঙ্কস মিন্স স্মলার পার্ট। আপনাকে একটা সেন্টেন্সের মিনিং বুঝতে হলে কোর আর হার্ট অফ দ্য সেন্টেন্স যদি আপনাকে নিতে হয় বা ক্লিয়ার মিনিং যদি বুঝতে হয়, সেক্ষেত্রে হচ্ছে যে বড় সেন্টেন্স আপনি একবারে পড়ে গেলে এটার অর্থ আপনি নিতে পারবেন না। আপনি যদি এ মাথা থেকে এ মাথা আসেন, এর থেকেও বড় সেন্টেন্স হতে পারে। আপনি এ মাথা থেকে এ মাথা আসতে গেলে এইখানে কি ছিল, মাঝে কি ছিল আপনি ভুলে যাবেন। সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেকডাউন, এদের ভেঙে ফেলেন। ভেঙে ফেললে দেখবেন যে আপনি ক্লিয়ার মিনিং পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি এটাকে ভাঙলেই এটার অর্থ আপনি পেয়ে যাবেন। এখন ভাঙবেন কিভাবে? আপনি কি আলাদা কাগজ কলম নিয়ে আলাদা আলাদা করবেন? নো, আপনি হচ্ছে আন্ডারলাইন করেন পেন দিয়ে। এটুক এটুক নিয়ে আপনি প্রথমে মাথায় নেন, পরে এটুক নিয়ে মাথায় নেন, দেন নেক্সট। কিন্তু আমরা করি কি, আমরা হচ্ছে এখান থেকে শুরু করি, এখানে একবারে এসে শেষ করি। ঠিক আছে, হুইচ ইজ ব্যাড। এরপরে হচ্ছে যে আপনাকে সেন্টেন্সের ভার্ব এবং টেন্সটাকে ফাইন্ড আউট করতে হবে, যে এরা হচ্ছে যে কোন টেন্সে আছে। ঠিক আছে, যে এদের সিকোয়েন্সটা কোন টেন্সে আছে। দেখা গেল হচ্ছে যে একই সেন্টেন্সে টাইম সিকোয়েন্স থাকতে পারে, অর্থাৎ একই সেন্টেন্সে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটাই থাকতে পারে। সো আপনাকে প্রথম সেন্টেন্সটা আপনি পাস্টে পাইছেন, একটা সেন্টেন্সের প্রথম পার্ট পাস্টে পাইছেন, এটা মিন করে না যে ওই পুরা সেন্টেন্সে সব অংশই পাস্টে আছে। নো, আপনি একটা সেন্টেন্সের মধ্যে তিনটা স্ট্রাকচারই পাইতে পারেন। ঠিক আছে, সো আপনাকে দেখতে হবে ফ্রেমটা যে ঠিক আছে কি না। আবারও সেই যে শিফটিংটা বুঝতে হবে। এখানে সামারি হচ্ছে গ্রামারের ওই যে আহ, যে জিনিসগুলা একটু আগে দেখালাম সেই স্ট্রাকচারগুলা এখানে সামারাইজ করা, এরপর প্যারাফ্রেজিং, এই লাস্টে প্যারাফ্রেজিং। এটা হচ্ছে আপনাকে পড়ার রিডিং পড়ার রুলস। বুঝতে পারছেন কিনা বলেন, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা এই জিনিসে বলেন। হ্যালো। হ্যাঁ হৃদয়। আচ্ছা, বললেন যে একটা ফুল সেন্টেন্সের মধ্যে আমরা বোঝার জন্য ব্রেক করে করে ভেঙে ভেঙে পড়ার ব্যাপারটা, তো যখন এইভাবে পড়তে যাবো বা একটু টাইম লাগবে না বেশি,
যে একটু বেশি টাইম লাগতেছে বিষয়টা যদি এটা বোঝার করতে যাই। যখন হচ্ছে যে আপনি গাড়ি চালানো শিখেন প্রথম, তখন তো হচ্ছে যে আপনি আপনার পাশে একজন থাকে, আপনি 5 স্পিডে গাড়ি চালান, তাই নয় কি? জি। একবার আপনি যখন হচ্ছে শিখে যান, তখন ওই যে স্পিড, ওইটা আপনি নিজে থেকে আপ করতে পারেন না নাকি? জি। তো আপনি এটা ইনিশিয়াল ইস্যু, যারা হচ্ছে যে আপনি একেবারেই অর্থ করতে পারতেছেন না। যদি আপনি অর্থ করতে পারেন, দ্যাটস ফাইন, এটা তা আপনার জন্য না। তখন আপনি যখন ইনিশিয়াল স্টেজে অর্থ নিতে পারবেন না, বুঝতেছেন না কেমব্রিজ, তাদের জন্য এই ইস্যুটা। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। না, এই এই জিনিসগুলা দেয়া যাবে না, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা দেয়া যাবে না। এই সবই তো গ্রুপে দিয়ে দেই, আপনারা পড়েন না। এখন আসি হচ্ছে কেমব্রিজে। আমাদের রিডিং এর ক্ষেত্রে ক্লাস শেষে দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব সবকিছু। আমাদের কেমব্রিজ রিডিং এ হচ্ছে 3টা পার্ট থাকে, 3টা পার্ট। এখানে তো কেউ জিটি নাই, এখানে কি কেউ জিটি আছেন? নাই। এখানে 3টা পার্ট, মিনস 3টা প্যাসেজ। 3টা প্যাসেজে 13 13 or 14 কোশ্চেন, মিনস হচ্ছে 13 + 13 + 14 = 40। আমাদের টোটাল কোশ্চেন 40। ঠিক আছে, এটা আমাদের 3টা প্যাসেজে 13 13 26 26 + 14 40, এই 40টা কোশ্চেন, কোনো নেগেটিভ মার্কস নাই। ঠিক আছে, এখানে আমাদের 2 ধরনের কোশ্চেন্স থাকবে, 2 টাইপস মেজর। টাইপ এ, টাইপ এ কোশ্চেন, টাইপ বি কোশ্চেন। টাইপ এ কোশ্চেন এটা অর্ডার অ্যান্ড সিকোয়েন্স মেনটেন করে। অর্ডার অ্যান্ড সিকোয়েন্স মেনটেন করে মিন্স হচ্ছে আপনি একটা প্যাসেজে, এটা আপনাকে প্যাসেজে গিয়ে দেখাই। আমাদের প্রধান 2 ধরনের কোশ্চেন থাকে, টাইপ 1 টাইপ 2, আর টাইপ এ টাইপ বি। টাইপ 1 কোশ্চেন, ধরেন এটা কি 19 কোশ্চেন, কোশ্চেন নাম্বার কি 19। এই 19-এর অ্যান্সার যদি আমি হচ্ছে প্যারাগ্রাফ সিতে পাই, এখানে পাই, এইখানে, এইখানে 19-এর অ্যান্সার, তাহলে নেক্সট 20 21 এই কোশ্চেনগুলো এর নিচে সিকোয়েন্স অ্যান্ড অর্ডার মেনটেন করে যাবে। এই যে যে কোশ্চেনগুলা অর্ডার অ্যান্ড সিকোয়েন্স মেনটেন করে, এই কোশ্চেনগুলাকে টাইপ এ বা টাইপ 1 বলা হয়। কোশ্চেন এরা হচ্ছে যে প্যাসেজে অর্ডার ফলো করে, অর্থাৎ যেখানে প্রথম কোশ্চেন পাওয়া যাবে, তার পরের কোশ্চেন তার নিচে পাওয়া যাবে। ঠিক আছে, এরকম কোশ্চেন আছে হচ্ছে 11 ধরনের, 11 ধরনের।
ঠিক আছে, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, সামারি, নোটস কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেলিং, এই টাইপের হচ্ছে যে আমাদের 11 ধরনের কোশ্চেন্স আছে, যেটা টাইপ 1 কোশ্চেন। এবং যে কোশ্চেনগুলা আপনার এই যে অর্ডার মেনটেন করে না, অর্থাৎ প্রথম কোশ্চেন যেখানে পাওয়া যাবে, প্রথম কোশ্চেন যেখানে পাওয়া যাবে, সেকেন্ড কোশ্চেন সেখানে পাওয়া যাবে না, এরকম কোশ্চেনকে টাইপ 2 কোশ্চেন বলা হয়। যেমন এই যে ইনফরমেশন ম্যাচিং, এখানের এই 14 নাম্বার কোশ্চেন সে আমাদের আমরা ডিতে পাইছি, 14 কোশ্চেন ডিতে পাইছি, এটার অ্যান্সার 14। 15 কোথায় পাবো তার কোনো নিশ্চয়তা নাই, এটার নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে। ঠিক আছে, এই যে অর্ডার ফলো করে না, এই টাইপের কোশ্চেনকে টাইপ বি, টাইপ বি আর টাইপ 2 কোশ্চেন বলা হয়। যেটাই বলেন এটা বলা হয়, অর্থাৎ অর্ডার অ্যান্ড সিকোয়েন্স মেনটেন করে না। এই ধরনের কোশ্চেন হচ্ছে লিস্ট অফ হেডিং, ইনফরমেশন ম্যাচিং, ক্লাসিফাইড কোশ্চেন। ঠিক আছে, এই এই 3 ধরনের কোশ্চেন, তাহলে আমাদের টোটাল কোশ্চেন হচ্ছে 14 ধরন, 14টা, 14 ধরনের কোশ্চেন্স আছে, প্যাটার্নস। এবং মেজর ক্যাটাগরি হচ্ছে 2 ধরনের। বুঝতে পারছেন কিনা বলেন? এই যে কথা বলে না। এই ওই হ্যালো। ফাহাদ, জি ভাই। হ্যালো। হ্যাঁ, যে জিনিস বললাম মাত্র এই জিনিস বুঝতে পারছো কিনা বলো। জি ভাই। হ্যালো। জি ভাই, এই যে এখানে দুই ধরনের কোশ্চেন, সেটা বুঝলাম। 14 এটা একটু বুঝি নাই, সাউন্ড আসে নাই। 14 আচ্ছা, মার্ক করে যে 2 করলেন। আমাদের এখানে টোটাল কোশ্চেন্স হচ্ছে, যদি হ্যাঁ, কোশ্চেন, টাইপ জি, এ মানে টাইপ এ যেটা বললেন ওটা মানে ভালোভাবেই বুঝছি, মানে হুম, পরেরটা একটু সমস্যা। কোশ্চেন্স, এটা হচ্ছে অর্ডার ফলো করে, অর্ডার অ্যান্ড সিকোয়েন্স ফলো করে, অর্থাৎ এখানে যদি সিতে হচ্ছে 7-এর অ্যান্সার পাওয়া যায়, এর নিচে 8 পাওয়া যাবে, পরে 9 পাওয়া যাবে, পরে 10 পাওয়া যাবে, এভাবে অর্ডার মেনটেন করে যাবে। এটা হচ্ছে টাইপ 1 কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, সামারি, কমপ্লিশন, নোট কমপ্লিশন, এমসিকিউ, তারপরে হচ্ছে যে আপনার ডায়াগ্রাম লেভেলিং, এই ধরনের যত কোশ্চেন আছে, এরকম টোটাল 11 কোশ্চেন্স আছে, 11 ধরনের। এটা টাইপ 1। আর এটা হচ্ছে অর্ডার মেনটেন করে না, অর্থাৎ এটা টাইপ 2 যদি হয় কোশ্চেন প্যাটার্ন, ধরেন এখানে যদি 7-এর অ্যান্সার পাওয়া যায়, তাহলে এটা যদি টাইপ 2 কোশ্চেন হয়, তাহলে 8 এর নিচেই পাওয়া যাবে, এর কোনো গ্যারান্টি নাই, এটার উপরেও পাওয়া যাইতে পারে, যাবে, যায়। সো এটা অর্ডার এবং সিকোয়েন্স মেনটেন করে না। সো এটা টাইপ 2 কোশ্চেন। এই ধরনের কোশ্চেন হচ্ছে লিস্ট অফ হেডিং,
ইনফরমেশন ম্যাচিং, ক্লাসিফাইড কোশ্চেন, এই তিন ধরনের। এখানে মাত্র তিন ধরনের কোশ্চেন, এই যে লিস্ট অফ হেডিং, ইনফরমেশন ম্যাচিং, ক্লাসিফাইড কোশ্চেন, তিন ধরনের। আর এখানে 11 ধরনের। ঠিক আছে, কি ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো, নট গিভেন, তারপরে হচ্ছে আপনার সামারি কমপ্লিশন, নট কমপ্লিশন, এমসিকিউ, MCQ এরকম 11 ধরনের। 11 ধরনের কোশ্চেন এই যে দেখাই দিই আপনাদের দরকার হইলে। এই যে দেখেন, এটা টাইপ 2 কোশ্চেন, ইনফরমেশন ম্যাচিং, এটা টাইপ 2 কোশ্চেন। ট্রু ফলস নট গিভেন টাইপ 1 কোশ্চেন। ইনফরমেশন ম্যাচিং প্যারাগ্রাফ, এটা টাইপ 2 কোশ্চেন। সামারি কমপ্লিশন, এটা টাইপ 1 কোশ্চেন। সেন্টেন্স কমপ্লিশন টাইপ 1। মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ 1। লিস্ট সিলেকশন টাইপ 1। চুজিং টাইটেল টাইপ 1। ক্লাসিফাইড কোশ্চেন টাইপ 2। ending sentence matching type 1, table completion type 1, follow chart type 1, diagram completion type 1, short question type 1। শেষ, 14 ধরনের। ইনফরমেশন ম্যাচিং, লিস্ট অফ হেডিং, ক্লাসিফাইড কোশ্চেন টাইপ 2 কোশ্চেন অর্ডার মেনটেন করে না, বাকি সব টাইপ 1 কোশ্চেন। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। এখন আমাদের এই যে যে কোশ্চেন সলভিং মেথড, এই কোশ্চেন সলভিং মেথডের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের দুইটা ওয়েতে আমরা কোশ্চেন সলভ করতে পারবো। একটা হচ্ছে স্ক্যানিং, আর একটা হচ্ছে স্কিমিং। স্কিমিং হচ্ছে ফার্স্ট রিডিং, এটা টাইপ 2 কোশ্চেন। যে কোশ্চেনগুলা টাইপ 2 কোশ্চেন 3 ধরনের, এই 3 ধরনের কোশ্চেন সাথে হচ্ছে এমসিকিউ। 4 ধরনের কোশ্চেনের জন্য হচ্ছে স্কিমিং রিডিং টেকনিক অ্যাপ্লাই করা হবে। বাকি 10 ধরনের কোশ্চেনের জন্য স্ক্যানিং মেথড অ্যাপ্লাই করা হবে এই 10 ধরনের কোশ্চেনের জন্য। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে এই কোশ্চেন সলভ করব। কেমব্রিজ 17 সাথে রাখবেন, তার আগে এই ডকুমেন্টসগুলা দেখবেন। এখন যে জিনিসগুলা দেখালাম, এইভাবে হচ্ছে যে আপনি প্রতিদিন হচ্ছে যে একটা একটা করে প্যাসেজ অর্থ নিয়ে পড়ার চেষ্টা করবেন। অর্থ নিয়ে পড়ার সময় যদি কোনো অর্থ না বুঝেন, ওইটার অর্থ মিনিং করবেন। ওয়ার্ডগুলা যদি না বুঝেন, সেন্টেন্স যদি না বুঝেন, চ্যাট জিপিটির সহায়তা নেবেন। প্যারাফ্রেজিং যদি না বুঝেন, আপনি চ্যাট জিপিটির সহায়তা নেবেন, বা কিউববোর্ড আছে ওইটার সহায়তা নেবেন। যে কোনোটার সহায়তা নিয়ে হচ্ছে যে আপনি প্যারাফ্রেজিং বুঝতে পারবেন। ঠিক আছে, প্রথম আপনি কিছুদিন এভাবে প্যারাফ্রেজিং এবং মিনিং যখন বুঝতে পারবেন, আস্তে আস্তে আপনি একাই হচ্ছে যে বুঝে যাবেন। ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা এখানে সময় দেই না। এটা এটা আমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করতেছি না, বা হচ্ছে যে আমি কাউকে হচ্ছে যে ছোট বড় করি না। যে প্রফেশন পেটে ভাত দেয় সেটা কখনোই ছোট না। আমি একটা উদাহরণ দিব, তো এই জন্য প্রথমে এই কথাটা বলে নিলাম যে যে প্রফেশন পেটে ভাত দেয় ওই প্রফেশন কোনোদিন ছোট না। তো একটা 16 গ্রেডের চাকরি পাওয়ার জন্য একটা মানুষ কতদিন প্রিপারেশন নেয় বলেন তো? অনেস্টলি বলবেন, 16 গ্রেডের একটা চাকরির জন্য একটা মানুষ কতদিন প্রিপারেশন নেয়? এই যে কথা বলে না। 13-14 গ্রেডের একটা চাকরির জন্য কতদিন প্রিপারেশন নেয় একটা মানুষ? অ্যাটলিস্ট কি 2 বছর। কিন্তু এখানে আইএলটিএস এর জন্য আপনারা 4 মাসই ঠিকভাবে ইনভেস্ট করেন না, যে কারণে হচ্ছে যে ভালো স্কোর আসে না। আপনারা 4 মাস ভালোভাবে
এখানে স্পেন্ড করেন, এখানে স্কোর আসতে বাধ্য। স্কোর কেন, স্কোরের বাপ আসবে। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে আমরা কেমব্রিজ 17 সলভ করব এবং অ্যান্সার গুলা হচ্ছে সলভ করতে করতে শিখাবো কিভাবে হচ্ছে যে অ্যান্সার সলভ করতে হয়। আমি অ্যান্সার হচ্ছে যে এখন সলভ করব, আমি যেটা সলভ করব ওইটা আপনি বাসায় আবার সলভ করবেন, ওই সেম জিনিসটাই আবার নিজে থেকে সলভ করবেন এবং নিজে থেকে বুঝবেন। এমন না যে আমি সলভ করছি আপনি আর দেখলেন না, আমি করে দিচ্ছি আপনার কাছে ইজি লাগবে, কিন্তু আপনি যদি বাসায় না দেখেন পরবর্তীতে হচ্ছে যে আপনি ভুলে যাবেন। সো আমি যখন সলভ করাবো আপনি অবশ্যই সলভ করবেন, এবং সাথে এই যে রিডিং ইমপ্রুভের যে টেকনিকগুলা এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। রিডিং এর কেমব্রিজের 1 থেকে 9 যে প্যাসেজগুলা, এগুলা ছাড়াও আপনি যদি আরো পড়তে চান সেক্ষেত্রে হচ্ছে